হ্যালো, সব কিছু ঠিকঠাক আছে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। অনুপম, নীরব, অমিত, নয়ন, ওয়ালাইকুম আসসালাম। নাহিদ, প্রান্ত, কি অবস্থা সবার? সব ঠিকঠাক আছে কি না একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করো, আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিব। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, সবাই তাড়াতাড়ি চলে আসো, ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা চলে আসছো তোমরা দ্রুত তোমাদের সামাজিক কাজ করে চলে আসো। সাবিকুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। মিম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, আদাব, নমস্কার। প্রান্ত, আদাব। সবাই ক্লাসটা শেয়ার করে দেও, আমরা ক্লাস শুরু করে দিব। অতি দ্রুত ক্লাসটা শেয়ার করে আসি, আমিও শেয়ার করে আসি, আমিও ক্লাসটা শেয়ার করে আসি। জাস্ট এ মিনিট, আর 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। তোমরাও শেয়ার করে আসতে পারো। ওকে, ফাইন ফাইন ফাইন। এই তো অনেক মানুষ চলে আসছে, অনেক মানুষ চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করি, চলো। নমস্কার লক্ষণ দাদা, আজকে সরলরেখাকে মর্গে পাঠাবেন? হ্যাঁ, আজকে সরলরেখা বিদায়। এই শোনো, আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার যে প্লাটিনাম ব্যাচ, আমরা সরলরেখা দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে আমাদের সরলরেখার লাস্ট লেকচার। বৃহস্পতিবার থেকে আমরা বৃত্ত অধ্যায় শুরু করব। আমাদের সরলরেখার সকল টপিক অলরেডি কভার করা শেষ। আমরা 13 ক্লাসে সরলরেখা টোটাল কভার করছি। তো আজকে আমাদের 14 নম্বর ক্লাস। তো 14 নম্বর ক্লাসে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। যদিও আসলে আমার 13টা ক্লাস যারা করছো, যারা আমার সরলরেখার উপর 13টা ক্লাস করছো, এখানে একটা সিঙ্গেল নতুন টাইপও নাই। তুমি 13টা ক্লাস যদি করে থাকো, 100% শিওর তুমি এইখানে যে আজকের ক্লাসে 8-9টা ম্যাথ করাবো, সবগুলো ম্যাথ তুমি নিজেই করতে পারবা। একটা নতুন টাইপও নাই, সেম একটা, সব সিঙ্গেল সেম ম্যাথ একদম। আমি ওখানে যে ম্যাথগুলো করাইছি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের 95% ম্যাথ হুবহু সেম, আর বাকি 5% ম্যাথ একটু ঘুরায় টুরায় দেয়, বাট কনসেপ্ট সেম, লজিক সেম, খালি ওই পেজটা বুঝতে হবে। তো আজকে ক্লাসে যেগুলো করাবো ওগুলা যারা আমার ফার্স্ট পেপার প্লাটিনাম ব্যাচে আসো, এনরোল করছো, 13টা ক্লাস করছো, এগুলো সব নিজেরাই পারবা। তাও যেহেতু আমি বলছিলাম যে প্রত্যেক চ্যাপ্টারের লাস্ট ক্লাসে একদম আলাদা করে ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু ম্যাথ দেখাবো, তো আমরা তার ব্যত্যয় ঘটাবো না। যদিও সবগুলা সহজ ম্যাথ, তাও আমরা একটা ক্লাস এটার পিছনে ব্যয় করব, বাট আশা করি নতুন কিছু শিখতে পারবা। বাট সব কিছু যারা 13টা ক্লাস করছো নতুন কিছু পাবে না। তো ফার্স্ট পেপার প্লাটিনাম ব্যাচে এখনও যারা এনরোল করো নাই তারা দ্রুত এনরোল করে ফেলো। যে বৃহস্পতিবার থেকে বৃত্ত শুরু হবে, সেই উপলক্ষে বুধবার রাত 12টা পর্যন্ত কিন্তু 100 টাকা ডিসকাউন্ট অফার চলতেছে। তোমরা কি জানো? যেহেতু বৃত্ত শুরু হবে বৃহস্পতিবার থেকে, তো বুধবার মানে বৃত্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, বুধবার রাত 12টা পর্যন্ত, বুধবার রাত 12টা পর্যন্ত, আচ্ছা রাত লিখি নাই, বুধবার রাত 12টা পর্যন্ত 100 টাকা ডিসকাউন্ট চলতেছে। বুধবার রাত 12টার মধ্যে যদি এনরোল করো কোর্সে, তাহলে কোর্স ফি 1250 টাকার জায়গায় 1150 টাকা দিয়ে এনরোল করতে পারবা। 4.5 মাসের একটা কোর্স, মিনিমাম ক্লাস সংখ্যা 54টা, মানে 48টা না, 54টার বেশি ক্লাস লাগবে মিনিমাম। আমরা 54 থেকে 60, ক্লাস সংখ্যা 54 থেকে 60ও হইতে পারে। তো ধরো 4.5 মাস থেকে 5 মাসের একটা কোর্স, মাত্র 1150 টাকা, মানে প্রতি মাসে মাত্র 200 সামথিং টাকা, প্রতি মাসে মাত্র 250 টাকার মতো পড়ে, আরও কম। এবং এখানে সকল টাইপ কভার করে পড়ানো হবে, এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের কিছু ম্যাথ অবশ্যই দেখানো হবে, যেমন আজকে সরল রেখার দেখাচ্ছি। আসলে যারা নতুন এই ক্লাস এই ব্যাচে নাই, এখানে ক্লাস দেখতেছো, প্রতি ক্লাসেই কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের অনেক ম্যাথ করানো হয়। মানে ওই রেগুলার ক্লাসে যে ম্যাথগুলো করাইছি ওই টাইপেরই 90% ম্যাথ একদম হুবহু সেম। এখানেও সবগুলা অলরেডি ওরা পারবে যারা 13টা ক্লাস করছে আমার। তাও আমি একটু দেখানোর জন্য যে আসলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে কঠিন কোনো ম্যাথ আসে না, যদি তুমি সকল টাইপ কভার করে পড়ো, এগুলো অটোমেটিক এমনিতেই তুমি পারবা। এই জিনিসটা দেখানোর জন্যই, যাতে তোমরা ভয় না পাও ইঞ্জিনিয়ারিংকে। অনেকে ভয় পায় যে ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন, চান্স পাওয়া কঠিন। আসলে তুমি যদি পড়ে যাও, সকল টাইপ কভার করে যাও, তোমার কাছে চান্স পাওয়া কোনো বিষয় না। এই জিনিসটা দেখানোই আজকের ক্লাসের উদ্দেশ্য।
ওকে ফাইন, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চলো আমরা আজকে ক্লাস শুরু করি, আমাদের বিজ্ঞাপন মুছে ফেলি। যারা যারা এখনও ফার্স্ট পেপার ব্যাচে এনরোল করবা কিনা ওইটা নিয়ে দ্বিধায় আসো, দ্রুত এনরোল করে ফেলতে পারো, আশা করি হতাশ হবে না। এবং যারা এনরোল করছে, এই কোর্সে যারা অলরেডি এনরোল করা আছে 200+ এনরোল করছে, 205 অথবা 206 জনের মতো এনরোল করছে অলরেডি, তো তাদের রিভিউ তোমরা জানতে পারো একদম তারা কি মনে করতেছে যে এখানে এই গ্রুপে ঢুকে বা এখানে এনরোল করে তারা খুশি কিনা। আশা করি 99.99% রিপ্লাই পাবা যে না খুবই খুশি, খুবই ভালো, ওরা আসলেই খুশি। এখন দেখো আমরা পড়া শুরু করি। প্রথমে যে ম্যাথটা বলছে, প্রথমে আমরা যে ম্যাথটা লিখে রাখছি, এই যে এই ম্যাথটা দিয়ে শুরু করব, এই ম্যাথটা দিয়ে শুরু করব। এটা কুয়েটে 0304 মানে 2003-2004 সালে আসছিল। আসলে এইরকম টাইপ পরীক্ষায় আরও আসছে, আমি তো বাছাই করে টাইপগুলো বাছাই করছি। আজকে 8টা ম্যাথ করাবো, 8টা টাইপের। তুমি আমার ভাইবো না যে এই টাইপের ম্যাথ একটাই আসছে, আরও অনেকবার ভর্তি পরীক্ষা আসছে। তোমাকে বলা হয়েছে 3টা সরল রেখা, প্রথমে এই ম্যাথটা করব। 1টা সরল রেখা, 2টা সরল রেখা, 3টা সরল রেখা, 3টা সরল রেখার সমীকরণ তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে এই রেখাত্রয় সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব। আচ্ছা ভালো কথা, পরের আলাপ পরে। তোমাকে যে বলছে এই যে সমবিন্দু হলে, এতটুক কথা আমরা কি জানি, 3টা রেখা কখন সমবিন্দু হয় বা 3টা রেখা সমবিন্দু হলে শর্ত কি? শর্ত হচ্ছে এই রেখা 3টার এক্স এর সহগগুলা, এখানে এক্স এর সহগ 1 1 1, ওয়াই এর সহগগুলা এখানে -3 -6a, -3 -6a, এই যে এখানে ওয়াই এর সহগ -3, এখানে ওয়াই এর সহগ -6, এখানে ওয়াই এর সহগ a, এবং ধ্রুবপদগুলা 4 5 2 4 5 2, এইগুলা দিয়ে গঠিত নির্ণায়কের মান কত হবে? 0 হবে। এটা আমরা ক্লাসে দেখছি। 3টা সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে রেখা 3টার এক্স এর সহগগুলা, ওয়াই এর সহগগুলা এবং ধ্রুবপদগুলা নিয়ে গঠিত পদ বা গঠিত নির্ণায়কের মান কত হবে? 0 হবে। এখন এই নির্ণায়ক সলভ করা কিন্তু তোমরা সবাই পারো, নির্ণায়ক সলভ করা কিন্তু তোমরা সবাই পারো, আমি ক্লাসেও দেখাইছি। তো এখানে আমি এটা করতেছি না, এটা যারা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় পড়ছো তাদের কাছে পানি ভাত, অথবা যারা পড়ো নাই তাদেরকে কিন্তু আমি ক্লাসে দেখাইছি কিভাবে এটা সলভ করতে হয়। তো আমি আপাতত এটা আর সলভ করে সময় নষ্ট করতেছি না, ডিরেক্ট এটা সলভ করলে, এই নির্ণায়কটা সলভ করলে এ এর ভ্যালু কত আসবে? এ এর ভ্যালু আসবে 3, এ এর ভ্যালু আসবে 3। আমরা এটা সলভ করে এ এর ভ্যালু বের করে ফেলছি। এখন আমার এ এর ভ্যালু কেন দরকার? এ এর ভ্যালু অবশ্যই দরকার আছে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী এমন রেখার সমীকরণ নির্ণয় করো। মানে আমাদের যেই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে, সেই রেখাটা হচ্ছে এই যে তৃতীয় রেখাটা, এটার সাথে লম্ব। তো তৃতীয় রেখায় এ আছে, এই যে এ, তৃতীয় রেখায় ওয়াই এর সহগ হচ্ছে এ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তৃতীয় রেখাটা কি হবে? এক্স প্লাস এ, এ এর জায়গায় বসবে 3, মানে 3y + 2 = 0। এ এর জায়গায় কত বসবে? এ এর জায়গায় বসবে 3। তাহলে এটা হচ্ছে তৃতীয় রেখার সমীকরণ। এখন প্রশ্নে বলা হয়েছে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী। তাহলে প্রথম কথাটাতে ফোকাস করো, তৃতীয় রেখার সাথে লম্ব। আমরা যে রেখাটার সমীকরণ বের করব, সেই রেখাটা যেহেতু তৃতীয় রেখার সাথে লম্ব, তো এই রেখার লম্ব সমীকরণ কেমনে বের করে? খুবই সিম্পল, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ। দেখো এক্স এর সহগ ছিল 1, এটা চলে গেছে ওয়াই এর সামনে, ওয়াই এর সহগ ছিল 3, এটা চলে যাচ্ছে এক্স এর সামনে, এবং মাঝখানে চিহ্নর পরিবর্তন, আগে চিহ্ন ছিল প্লাস, এখন চিহ্ন হয়ে যাবে মাইনাস, একদম বেসিক জিনিস। প্লাস কে = 0, কে = 0 কেন? কারণ অবশ্যই ধ্রুবক চেঞ্জ হবে, সেটা সমান্তরাল রেখা হোক অথবা লম্ব রেখার সমীকরণ হোক, অবশ্যই ধ্রুবকের মান কি হবে? চেঞ্জ হবে। নিচে কি দেখা যায়? হ্যাঁ, নিচে অনেক জায়গা আছে। তাহলে এখন আমার কে এর মানটা বের করতে হবে, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। খালি একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এই কে এর মানটা বের করে দিতে হবে, এই কে এর মানটা বের করে দিতে হবে। মানে কে এর মান কেমনে বের করব? প্রশ্নে কিন্তু বলা আছে রেখাটা মূলবিন্দুগামী, মানে আমরা যে রেখাটার সমীকরণ বের করতেছি এই রেখাটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তাহলে আমরা এই রেখার সমীকরণে এক্স এর জায়গায় বসাইতে পারি 0, ওয়াই এর জায়গায় 0। কারণ কি? রেখাটা যেহেতু 0,0 বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই এই রেখা এক্স এর জায়গায় আমরা 0 বসাইতে পারি, ওয়াই এর জায়গায় 0 বসাইতে পারি। অবশ্যই সিদ্ধ করবে, অবশ্যই সিদ্ধ করবে এই রেখাটা, এই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করাইতে পারবো। তাহলে এক্স এর জায়গায় 0 বসাইলে এটা হয়ে যাবে 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলে এটা 0, প্লাস কে = 0। দ্যাট মিনস কে এর ভ্যালু কত? 0। দেখো
শোনো এই জিনিস কিন্তু পরীক্ষায় যখন আসবে, ভর্তি পরীক্ষায় তুমি এগুলো কিচ্ছু লিখবা না, তুমি খালি এ এর ভ্যালুটা বের করবা, এই রেখাটা লিখবা, আর এখানে দেখেই বুঝে যাবা যে এটা কে এর ভ্যালু 0। তুমি তো মনে মনে এখানে যদি এক্স এর জায়গায় 0 বসায় দেও, ওয়াই এর জায়গায় 0 বসায় দেও, কে এর ভ্যালু ডিরেক্ট কত চলে আসবে? 0। কে এর ভ্যালু ডিরেক্ট চলে আসবে 0। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে জাস্ট এই যে রেখাটা ছিল না, 3x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এখানে কে এর ভ্যালু 0 বসায় দিবা, কে এর ভ্যালু 0 বসায় দিবা। 3x ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় জায়গা খুবই কম থাকে, তো শর্টকাটে করতে হবে, এখানে এত সময় জায়গা নেওয়া যাবে না, ডিরেক্ট এখান থেকে কে এর ভ্যালু 0 লিখে দিবা, যেহেতু এই রেখাটি মূলবিন্দুগামী, অতএব কে ইকুয়ালস টু 0। যেহেতু যদিও এখন রুয়েট টুয়েট কুয়েটে এমসিকিউ হয়ে গেছে, এখন আর রিটেন নাই ওখানে, আগে তো এগুলো রিটেনে আসতো, আগে তো রুয়েট টুয়েট কুয়েটেও রিটেন ছিল। তো এই যে অ্যান্সার 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো আমার ক্লাসে এরকম ম্যাথ 2টার মতো করানো হয়েছে, এরকম ম্যাথ হুবহু ম্যাথ 2টা করানো হয়েছে। 2টা বলতে প্রশ্নে এই বইয়ে হুবহু এই ম্যাথ নাই, বইয়ে আছে সমবিন্দু হইলে শর্ত কি, বা সমবিন্দু হইলে ধরো এই ম্যাথটা বইয়ের 2টা ম্যাথ একসাথে, এই ম্যাথটা বইয়ের 2টা ম্যাথ একসাথে, একটা ম্যাথ হচ্ছে এই 3টা রেখার সমবিন্দু হলে এ এর মান কত, এটা একটা পার্ট, আর তৃতীয় রেখার সাথে লম্ব রেখার সমীকরণ আর একটা বিন্দুগামী, এটা আরেকটা পার্ট। মানে বইয়ের 2টা ম্যাথকে জোড়া দিয়ে এই ম্যাথটা বানানো হয়েছে। তো এটাকে পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নেই, না পারার কোনো কারণ নাই। আশা করি এটা করতে কোনো অসুবিধা হবে না, এই ম্যাথটা করতে আশা করি কোনো অসুবিধা হবে না। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? একটু কমেন্ট করো তো, এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এখানে ক্লিয়ার না হওয়ার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, অবশ্যই ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড, 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 ভেরি গুড। এই সুমাইয়া বলতেছে ব্লার, এটা কি ব্লার হয়ে আছে? কি ব্যাপার, আমাদের বোর্ড কি ব্লার হয়ে আছে? তুমি কি দেখতে পাচ্ছ না সুমাইয়া? ক্লিয়ার দাদা, ব্লার আসছে। এই জাস্ট এ মিনিট, ব্লার কেন আসবে? আমার তো নেটওয়ার্ক ঠিক আছে। সবাই একটু রিফ্রেশ দিয়ে দেখো তো ঠিক আছে কিনা, সবাই একটু রিফ্রেশ দিয়ে দেখো ঠিক আছে কিনা। আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, ব্লার আসার কথা না, ব্লার আসার কথা না। আমাকে একটু কয়েকজন কমেন্টে জানাও সব ঠিক আছে কিনা। ক্লিয়ার, এই যে ফারহানা তালুকদার বলছে ক্লিয়ার, ফারহানা বলছে ক্লিয়ার। না দাদা ক্লিয়ার তো, হ্যাঁ রেডি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যারা অস্পষ্ট দেখতেছে ওদের মনে হয় নেটওয়ার্কে প্রবলেম আছে, ভেরি গুড, ভেরি গুড। আমার এখানে প্রবলেম হওয়ার কথা না, তাহলে আমি এটা মুছে দিলাম। এর পরের যে ম্যাথটা খুবই সুন্দর এবং খুবই সহজ ম্যাথ, খালি একটু মাঝে মধ্যে পেঁচানো ট্রাই করছে। শোনো, আমি এখান থেকে ওই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে এমন ম্যাথগুলাই খুঁজে লিখছি এখানে, যে ম্যাথগুলো একটু ট্রিকি, মানে ট্রিকি বলতে আসলে সরল রেখার মধ্যে আর ট্রিকি ম্যাথ কোত্থেকে আসবে, এখানে তো কঠিন ম্যাথ কিছু নাই, তবুও যেগুলো একটু মনে হয়েছে একটু ঘুরানো পেঁচানো ওগুলা করানো ট্রাই করতেছি। বাকি 90% ম্যাথ হুবহু সেম, হুবহু সেম, হুবহু সেম, হুবহু সেম, ওখানে কোনো পার্থক্য নাই, একদম হুবহু সেম। ওকে ফাইন, তাহলে চলো এই ম্যাথটা, প্রশ্নটা লিখো সবাই, প্রশ্নটা লিখো সবাই। কি ব্যাপার, অনেকে ব্লার ব্লার বলতেছে কেন? ব্লার ব্লার কেন বলতেছে? আমার এখানে তো নেটওয়ার্কে কোনো প্রবলেম নাই, এখন ঠিক আছে স্যার। ওকে ভেরি গুড জয়া, ওকে ঠিক আছে। এই প্রশ্নটা লিখো, এটা রুয়েট 0607-এ আসছিল। কত সহজ একটা ম্যাথ দেখো, কত সহজ একটা ম্যাথ, ভালো করে দেখো। তোমাকে বলা হয়েছে 7,7 বিন্দুগামী এবং 1,9 বিন্দু হতে 6 একক দূরত্বে একটি সরল রেখার সমীকরণ। 2টা শর্ত দেয়া আছে। প্রথম কথা হচ্ছে আমাদের যে সরল রেখাটার সমীকরণ বের করতে হবে সেটা 7,17 বিন্দুগামী। আমাদের যে সরলরেখাটার সমীকরণ বের করব সেটা 7,17 বিন্দুগামী এবং 1,9 বিন্দু হতে আমাদের নির্ণেয় সরল রেখার দূরত্ব হচ্ছে 6 একক। আচ্ছা ওটাতে আমরা পরে যাই। এখন দেখো, আমরা জানি একটা সরল রেখা যদি 109 বিন্দুগামী হয় বা একটা সরল রেখার উপর যদি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তার সমীকরণ বের করতে হলে শুধু আর ঢাল জানা লাগে। শুধু আর কি জানা লাগে? ঢাল। আমরা ধরে নিলাম এই সরলরেখার ঢাল m। কোনো একটা সরলরেখার ঢাল যদি m হয় এবং সেই সরলরেখার 109 বিন্দুগামী হয় বা একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে তার সরলরেখার সমীকরণ কি? y - y1 =
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান হচ্ছে 17 ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে 7, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু ধরলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে রেখাটার সমীকরণ কি হবে? এম এক্স মাইনাস 7m, এক পাশে সাজাই এম এক্স মাইনাস ওয়াই মাইনাস 7m প্লাস 7 ইকুয়ালস টু 0। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। সবাই একটু করো, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। ও আচ্ছা, এখানে তো 17, এই ভুল লিখে ফেলছি তো, এখানে ভুল লিখে ফেলছি, এখানে 17, এইখানে 17 হবে, ঠিক করো ঠিক করো, এটা 17। তাহলে এম এক্স, এই ওয়াইটা ওই পাশে চলে যাবে, এম এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস 7m, আর এই 17টা ডান পাশে চলে আসবে, হয়ে যাবে প্লাস 17। এটা হচ্ছে আমাদের নির্ণেয় রেখার সমীকরণ। তবে আমরা তো এখানে অ্যান্সার দিতে পারবো না, কারণ আমরা যে ঢালের মান এম ধরে নিয়েছিলাম, এই এম এর মানটা তো এখানে বের করে বসাইতে হবে। মানে এটা তো অ্যান্সার না, আমার ঢাল যে এম ধরে নিয়েছি, এম এর মানটা এখানে বের করতে হবে। আর এম এর মান বের করে বসানোর জন্য কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে? 1,9 বিন্দু থেকে এই যে রেখাটা, আমাদের নির্ণেয় রেখাটা, এই রেখার দূরত্ব 6 একক। তো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কেমনে বের করে? অবশ্যই ক্লাসে অনেকবার দেখানো হয়েছে, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার বুদ্ধি হচ্ছে নিচে রুট ওভার অফ ওই সরল রেখার এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ হচ্ছে এম, এম স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, এখানে ওয়াই এর সহগ -1, -1কে স্কয়ার করে দিলে +1ই হবে, এখানে কখনো মাইনাস হবে না, -1কে স্কয়ার করে দিলে +1, রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। এবং উপরে এই রেখার বাম পক্ষে, উপরে কি করব? এই রেখার বাম পক্ষে এক্স এর জায়গায় বসাই দিব এই বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বসাই দেবো এই বিন্দুটার কোটি, মানে যে বিন্দু থেকে দূরত্ব বের করব সেই বিন্দুর ভুজ বসাই দেবো এক্স এর জায়গায়, সেই বিন্দুর কোটি বসাই দেবো ওয়াই এর জায়গায়। চলো বসাই দিই, এক্স এর জায়গায় বসাই দিব 1, এক্স এর জায়গায় 1 বসাই দিলে এটা হয়ে যাবে m, ওয়াই এর জায়গায় বসাই দেবো 9, m মাইনাস 9 মাইনাস 7 m এর, আচ্ছা 7m তো যেভাবে আছে এইভাবেই থাকবে, এখানে তো আর এখানে কিন্তু আর xy নাই, এখানে বিন্দুটা বসাবো x এবং y এর জায়গায়, কেউ আবার এখানে m এর জায়গায় বসাই দিও না। -7m প্লাস 17 প্লাস 17 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু দেয়া আছে 6 একক। প্রশ্নে দেওয়া আছে এই দূরত্বটা কত? প্রশ্নে এই দূরত্বটা দেয়া আছে 6 একক। ওকে ফাইন, এখন কি করব? এরপরে দেখো উপরে কি আসে, নিচে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 যেভাবে আছে এইভাবে থাকুক। উপরে কি আসতেছে? উপরে আসতেছে -7m -6m আর এখানে থাকতেছে কত? +8, -6m + 8 ইকুয়ালস টু 6, -6m + 8 ইকুয়ালস টু 6। এখন যদি উভয় পক্ষকে স্কয়ার করে দেই, উভয় পক্ষকে যদি স্কয়ার করে দেই, স্কয়ার করে দিলে হবে -6m + 8 হোল স্কয়ার ডিভাইড বাই নিচের স্কয়ার, রুট ওভার চলে যাবে, রুট ওভার চলে যাবে m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3 6 6 36। দেখো 6 6 কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। এই যে উভয় পক্ষকে স্কয়ার করে দিছি, উপরটা হয়ে গেছে -6m + 8 হোল স্কয়ার, নিচে রুট ওভার কাটা 6 6 36। এখন তুমি এইটা ক্যালকুলেশনটা করবা, আর গুণন করে ক্যালকুলেশনটা করবা, এখান থেকে আর গুণন করে এটাকে স্কয়ার ভাঙাবা, s স্কয়ার মানে 36m স্কয়ার, 36m স্কয়ার -2ab -2 6 দুগুণে 48, 48 দুগুণে কত? 48 দুগুণে 96m প্লাস 8 8 64 ইকুয়ালস টু এদিকে গুণ করে দিলে 36m স্কয়ার, আর গুণ করে দিলে 36m স্কয়ার প্লাস 36, 36m স্কয়ার প্লাস 36, 36m স্কয়ার প্লাস 36। দেখো এখন এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে 36m স্কয়ার 36m স্কয়ার কাটা, 96mটাকে ডান পাশে নিয়ে যাও, 96m সমান 64 36 সমান কত? 64 - 36 হচ্ছে 36 কত? আচ্ছা এদিকে 24 28, এদিকে 24 আর এদিকে 4 28, তাহলে m ইকুয়ালস টু 28/96 কত দিয়ে ভাগ যায়? 28/96 কত দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, 4 এই 4 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, 27 24, 7/24, 7/24। এখন এই মানটা এই সমীকরণে বসায় দিব, এই ভ্যালুটা এই সমীকরণে বসায় দিলে অ্যান্সার শেষ। বসায় দাও বসায় দাও বসায় দাও বসায় দাও, m এর মান হচ্ছে 7/24, x - y -
7 ইন্টু 7/24 প্লাস 17 ইকুয়ালস টু 0। একটু ক্যালকুলেশন নিজেরা করবো, আমি অ্যান্সারটা লিখে দিই। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 7x মাইনাস 24y 7x মাইনাস 24y প্লাস 359 ইকুয়ালস টু 0। এই ক্যালকুলেশনটা নিজেরা করবা, এতটুকু ক্যালকুলেশন নিজেরা করবা, অ্যান্সার আসবে এইটা। অ্যান্সার আসবে এই যে এম এর মান 7/24 বসাবা এই ইকুয়েশনে, 7/24 বসাই দিবা, বসাই দিলে অ্যান্সার আসবে এইটা 7x minus 24y plus 359 equals to 0। 7x minus 24y plus 359 equals to 0। এই বুঝছো? ক্লিয়ার? তাড়াতাড়ি কমেন্ট করো ক্লিয়ার কিনা, কমেন্ট করো ক্লিয়ার কিনা, বুঝছো নাকি? ক্লিয়ার কিনা কমেন্ট করো, ক্লিয়ার কিনা কমেন্ট করো। পোলাপান সব কই? এই কমেন্ট সৈনিকেরা কোথায়? কমেন্ট সৈনিকেরা কোথায়? দ্রুত কমেন্ট করে জানাই দেও এটা ক্লিয়ার কিনা। আমি একটু কমেন্ট পড়ে আসি পিছন থেকে। ওকে ক্লিয়ার কিনা ওকে ক্লিয়ার কিনা, ক্লিয়ার। ভাইয়া প্রথম অংশটা আরেকবার বুঝান ফয়সাল আহমেদ। প্রথম অংশটা হচ্ছে একটি সরল রেখা 7,17 বিন্দুগামী, আমরা ধরিলাম তার ঢাল m। কোনো একটা সরলরেখার সমীকরণ যখন বের করি, যদি একটা সরলরেখার ঢাল হয় m এবং সেই সরলরেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা 3.5 অধ্যায় 3.5 লেকচার 8 3.5 পড়াই আসছি, তুমি ওই লেকচার 8 দেখে নিও। y minus y1 এই সরলরেখার সমীকরণ হচ্ছে y minus y1 equals to m into x minus x1। এই যে y minus y1 equals to m into x minus x1। এখানে x1 হচ্ছে 7, y1 হচ্ছে 17। y minus y1 equals to m into x minus x1। ওকে, হোপফুলি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আশফিকা মো, ভেরি গুড। ঠিক আছে। যারা আগের 13টা ক্লাস করছো তাদের কাছে তো এগুলো পানি ভাত। তোমরা আবার মাইন্ড করো না যে একই ম্যাথ আবার করাচ্ছে। আসলে বলছিলাম যে শেষ হইলে অ্যাডমিশন টেস্টেরও কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। তো সরল রেখায় তো সবই বইয়ের টাইপ, মানে এখানে তো কঠিন আসার মতো কিছু নাই। কেউ আবার ভাইবো না যে আমি শুধু সহজ ম্যাথগুলো করাচ্ছি, কঠিন করাচ্ছি না। কঠিন ম্যাথ এর চাইতে কঠিন কিছু আসেই নাই পরীক্ষায়, তো আমি কোত্থেকে কঠিন নিয়ে আসবো বলো? আমি কি কঠিন প্রশ্ন বানাবো? বানানোর সময় নাই। সব সোজা আসে, আমিও সোজাই পড়াবো। সব সোজা আসে, আমিও সোজাই পড়াবো। এখন লাস্টের ম্যাথটা আগে করবো। যে এই ম্যাথটা বেশি সোজা। তো দেখো এই ম্যাথটা দুইবার আসছে। একবার আসছে কুয়েট 0304, আর একবার আসছে রুয়েট 0405। মানে কুয়েটে আগের বছর আসছে, রুয়েটা তারপরের বছর। হুবহু প্রশ্ন। কি বলছে? একটা বিন্দু পি স্থানাঙ্ক হচ্ছে 4,11। কিউ আরেকটা বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে -2,2। দেখো কত সোজা ম্যাথ ভর্তি পরীক্ষায় আসে, তাও আবার রিটেনে। কত সোজা ম্যাথ। দুইটি বিন্দু পি কিউ সরল রেখার। আচ্ছা পি কিউ সরল রেখার, এই যে দেখো প্রশ্নটা কি বলছে, পি কিউ সরল রেখার। তার মানে আগে পি কিউ যোগ করি। পি কিউ যোগ না করলে পি কিউ সরল রেখা কোত্থেকে পাবো? পি কিউ যোগ করে দিলাম, তাহলে আমরা পি কিউ সরল রেখা পেয়ে গেছি। প্রশ্নে বলছে পি কিউ সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডক মানে এমন একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যেই সরল রেখাটা পি কিউ এর উপর লম্ব এবং পি কিউ এর মধ্যবিন্দু দিয়ে যায়। লম্ব সমদ্বিখণ্ডক, এই সেম ম্যাথ ক্লাসে করাইছি, এই 11 নম্বর লেকচারে করাইছি। লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করে দুইবার আসছে এবং এই টাইমের মধ্যে আরো অনেকবার আসছে। তো লম্ব সমদ্বিখণ্ডক কি হবে? এর মধ্যবিন্দু দিয়ে যাবে। আগে মধ্যবিন্দুটা বাইর করে ফেলি। এই মধ্যবিন্দুটা কি হবে? পি কিউ এর মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু কেমনি বের করে? ভুজ দুইটার গড় 4 - 2/2, কোটি দুইটার গড় 11 + 2/2। তাহলে এটা কত হবে? এটা হবে 2/2, 1, 13/2। দেখো 1, এই তোমরা বুঝতেছো নাকি? 1, 13/2, 1, 13/2 বুঝতেছো নাকি? 1, 13/2, 1, 13/2।
টু। এই যে সরল রেখাটার সমীকরণ আমরা বের করব, সেই সরল রেখাটা অবশ্যই পিকিউ এর মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে পিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে 1,13/2। জাস্ট ভুজ দুইটার গড় কোটি দুইটার গড়, এটা দিয়ে মানে x1 + x2/2 y1 + y2/2, এটা দিয়ে আমরা মধ্যবিন্দু বের করে ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা লিখব যে আমরা যে রেখাটা বের করব সেই রেখাটা অবশ্যই পিকিউ রেখার উপর লম্ব রেখা। তাহলে আগে আমরা পিকিউ এর সমীকরণ বের করে ফেলি। আমরা যদি পিকিউ এর সমীকরণ বের করে ফেলি, পিকিউ এর সমীকরণ বের করে ফেলি, এটা দুইটা প্রসেস আছে, আমি ক্লাসে দুইটাই দেখাইছি। এখন একটা প্রসেসে করলে হচ্ছে, ঢাল দিয়েও করা যায়, আবার লম্ব রেখার সমীকরণ দিয়েও করা যায়। পিকিউ রেখার সমীকরণ কি হবে, দুইটা বিন্দু দেওয়া আছে, x - x1/x1 মাইনাস মানে প্লাস x2, x - x1 ডিভাইড বাই x1 - x2, 4 মাইনাস মানে প্লাস 2, y - y1, y - y1 মানে হচ্ছে 11, y1 - y2, x - x1/x1 - x2 মানে প্লাস y - y1, y - 11/11/2। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমি লিখে ফেলি। এটা ক্যালকুলেশন করে দেখো, x - 4/6 এখানে হবে y - 11/9। এটা ক্যালকুলেশন করলে আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 9x - 6y, 9x - 6y + 30 = 0। এইটা, এটা অবশ্যই নিজেরা করবা, একটু পারবা। 9x - 6y + 30 = 0। ঘটনা সত্য, ঘটনা মিথ্যা না, ঘটনা মিথ্যা না। কারণ আমরা যে রেখাটা বের করব, এই যে এই রেখাটা কি, এই রেখার উপর লম্ব। আমরা যে রেখাটা বের করব সেই রেখাটা হচ্ছে এই রেখার উপর লম্ব। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, x এর সহগ চলে যাবে y এর সহগের জায়গায়, y এর সহগ চলে আসবে x এর সহগের জায়গায়, এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো মাঝখানে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, এই যে 6 চলে আসবে 9 এর জায়গায়, মাঝখানে মাইনাস হয়ে যাবে প্লাস। x এর সহগ এবং y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস k = 0। অবশ্যই ধ্রুবক চেঞ্জ হবে, অবশ্যই ধ্রুবকটা চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখা। কিন্তু একটু জিনিস বাকি আছে, কি বাকি আছে, কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করে এখানে বসাই দিতে হবে। কে এর মান বের করব কেমনে, আমরা বলবো আমাদের নির্ণয় রেখা এই বিন্দু দিয়ে যায়, এই দুইটা রেখার মধ্যবিন্দু দিয়ে যায়, মানে আমাদের নির্ণয় রেখা 1,13/2 বিন্দুগামী। তাহলে আমি x এর জায়গায় বসে দিতে পারি 1, x এর জায়গায় বসে দিতে পারি 1, y এর জায়গায় বসে দিতে পারি 13/2 প্লাস k = 0। এইটা ক্যালকুলেশন করলে k এর ভ্যালু চলে আসবে। এখান থেকে k এর ভ্যালু কত আসবে, এখান থেকে k এর ভ্যালু আসবে -129/2। এখান থেকে k এর ভ্যালু আসবে -129/2, কে এর ভ্যালু আসবে -129/2 -129/2। এখন তুমি কে এর মানটা এখানে বসাই দিবা, কে এর মানটা এখানে বসাই দিবা। তাহলে এই সমীকরণে তুমি যদি কে এর মান 129 -129/2 বসাও, 6x + 9y, কে এর মান হবে -129। এখানে প্লাস ছিল, বাট প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 = 0। যদি 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করে দেই, উভয় পক্ষকে 12x + 18y - 129 = 0। 12x + 18y, 12x + 18y - 129 = 0। দেখো কত ইজি একটা ম্যাথ, দুইবার রিটার্নে আসছে। তো এর চাইতে ইজি ম্যাথ আর কি আসতে পারে, এর চাইতে ইজি ম্যাথ আর কি আসতে পারে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে আমি পিছনে আসছি কমেন্ট পড়ার জন্য, আমার আজকে যেই ফোন থেকে কমেন্ট পড়ি সেই ফোনটা হ্যাং মারছে, যেই ফোন থেকে আমি কমেন্ট পড়ি সেই ফোন হ্যাং মেরেছে। এই জন্য আমি পিছনে এসেছি, ক্যামেরার পিছনে এসেছি, ক্যামেরার পিছনে এসেছি কমেন্ট পড়ার জন্য। ভাইয়া আমার কোশ্চেন পড়েন না কেন, HSC 23 এর কোনো কোর্স আছে? এটাই তো HSC 23ও ব্যাচ এনরোল করছে। এই যে ফার্স্ট পেপার ব্যাচ চলতেছে, এখানে HSC 23 এরও অনেকে এনরোল করছে। বাট এসএসসি পরীক্ষা হইলে, মানে এসএসসি পরীক্ষা হইলে তারপর HSC 23 ব্যাচের জন্য আবার নতুন কোর্স আনবো। তোমরা ওয়েট করো, হয় এই কোর্সে ভর্তি হইতে পারো, নয়তো ওয়েট করো, তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হইলে তারপরে নতুন কোর্স লঞ্চ করব। আপাতত এখানেও এনরোল করতে পারো। সরল রেখা অধ্যায় শেষ হচ্ছে আজকে। সবগুলো ক্লাস সিরিয়াল ওয়াইজ রেকর্ডেড আছে, সবগুলো ক্লাস, টোটাল 14টা ক্লাস এবং একটা জুম সলভ ক্লাস এবং পরীক্ষার লিঙ্ক, সব কিছু 3.1 থেকে 3.4 পর্যন্ত একটা পরীক্ষা হয়েছে, আর বাকিটার উপর আরেকটা পরীক্ষা হবে। সব কিছু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, একটা অ্যানাউন্সমেন্টের একটা পোস্টেই সব কিছু সিরিয়াল ওয়াইজ আছে। তুমি যখন খুশি তখন এনরোল করলেই আগের সব কিছু একদম রেডিমেড, একদম রেডিমেড পেয়ে যাবা। নো টেনশন, ডু ফুর্তি, খালি চিল চিল, খালি চিল চিল চিল। ওকে ফাইন, ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
কত সোজা সোজা ম্যাথ ভর্তি পরীক্ষা আসে। অবশ্য সরল রেখায় কঠিন কিছু নাই, বৃত্তেও কঠিন কিছু নাই, সরল রেখায়ও কঠিন কিছু নাই, বৃত্তেও কঠিন কিছু নাই, ম্যাট্রিক্স নির্ণয়কে কঠিন কিছু নাই। ওই ত্রিকোণমিতি যখন পড়ানো শুরু করব, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণে কিছু ম্যাথ কঠিন করানো যাবে, কিন্তু আমি তো কঠিন ম্যাথ করাই না। তো আমি কি করব, ওই কঠিন ম্যাথগুলোকে আগে সহজ বানাবো, সহজ বানিয়ে তারপর তোমাদেরকে পড়াবো। তোমরা কোনো কঠিন ম্যাথ পাবা না, ওকে? আমি থাকতে কোনো কঠিন ম্যাথ তোমাদের পড়া লাগবে না। যতদিন আমি আসি ততদিন পর্যন্ত কোনো কঠিন ম্যাথ পড়ার দরকার হবে না। ওকে, ফাইন, ক্লিয়ার, ভেরি গুড সুমাইয়া, ভেরি গুড, ভেরি গুড। ইয়াসিন আল আরাফাত, ওয়াও ভাইয়া আপনি তো জোস কেন? কি রে দোস্ত, কি অবস্থা তোর? ইয়াসিন আল আরাফাত, কি অবস্থা বন্ধু তোমার? তুমি বৈশা বৈশা ক্লাস দেখতেছো? এই নাকি এটা কোন আরাফাত? এই আমার এক ফ্রেন্ড আছে ইয়াসিন আল আরাফাত, এখানে তো দেখি প্রোফাইল পিকচার আরেকজনের। এই তুমি কি আমার বন্ধু আরাফাত নাকি আর কেউ, আমি জানি না। দেখো এখন কি বলছে, এখন কি বলেছে, এই যে এই ম্যাথটা আমরা নিচ থেকে উপরে উঠব, উপর থেকে নিচে নামা যাবে না, আমরা নিচ থেকে উপরে উঠব, আমরা ছোট থেকে বড় হব, আমরা ছোট থেকে বড় হব, আমরা কোন থেকে কোন দিকে যাব, নিচ থেকে উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠবো, উপর থেকে নিচে নেমে গেলে তো ডিমোশন হবে, আমরা ডিমোশনে যাব না, আমরা নিচ থেকে উপরে উঠিব, নিচ থেকে কোথায় উঠিব, উপরে উঠিব। কে কি কমেন্ট করতেছো, কে কি কমেন্ট করিতেছো? ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, জোস পোলাপান, জোস, আরে জোস পোলাপান। এই যে আরেকজন কমেন্ট করছে সোহানুর রহমান রাকিব, ভেরি গুড ভেরি গুড, জোস, ওকে, ভেরি গুড ভেরি গুড। তো চলো এই ম্যাথটা করে ফেলি। প্রশ্নে কি বলছে, 1,2 বিন্দু হতে, 1,2 বিন্দু হতে এই রেখার উপর লম্ব অঙ্কিত করা হলো। ভালো কথা, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব অঙ্কন করা হয়েছে। কি করা হয়েছে? লম্ব অঙ্কন করা হয়েছে। মূল বিন্দু থেকে ওই লম্বের দূরত্ব কত? দুইটা পার্ট, আগে এই পর্যন্ত করো, আগে এই পর্যন্ত শেষ করো। প্রথমে বলছে এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকাইছে, তুমি সেই রেখার বা সেই লম্বটার সমীকরণ আগে বের করো। তারপরে বলছে মূল বিন্দু থেকে ওই রেখাটার দূরত্ব। তো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করতে পানিবাদ, বিন্দু থেকে রেখার দূরত্ব পানিবাদ, সেখানে আবার মূল বিন্দু, এক্স এর জায়গায় বসে দেবো 0, ওয়াই এর জায়গায় 0, নিচে √(x² প্লাস y²), শেষ। তুমি আগে প্রথম পার্টটা করো, কাজ শেষ। কি বলছে? 1,2 বিন্দু হতে এই রেখার উপর লম্ব, রেখাটার সমীকরণ কি? x - √3y, x - √3y প্লাস 4 = 0। এই রেখার উপর লম্ব, এমন রেখার সমীকরণ কি হবে? x এর সহগ এবং y এর সহগ ইন্টারচেঞ্জ, y এর সহগ চলে আসবে x এর সামনে, x এর সহগ চলে যাবে y এর সামনে, x এর সামনে ছিল 1, এটা চলে গেছে y এর সামনে, y এর সহগ চলে আসছে x এর সামনে, এবং মাঝখানে চিহ্ন পরিবর্তন, আগে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, এবং অবশ্যই ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে, ধ্রুবক ধরলাম +c, তুমি +c ধরো, +k ধরো, যা খুশি। এখন এখানে তো এটা এইভাবে রেখে দেওয়া যাবে না, এখানে তুমি যে ধ্রুবকটা ধরছো, k ধরো, c ধরো, যেটাই ধরো, এটার মান তো বের করতে হবে। কেমনে বের করব? প্রশ্নে বলাই আছে এই রেখাটা তুমি কোন বিন্দু থেকে আঁকাবা? 1,2 বিন্দু থেকে আঁকাবা। এই যে রেখাটা তুমি লম্ব আঁকাইতেছো এই রেখার উপর, সেটা 1,2 বিন্দু থেকে, তার মানে অবশ্যই এই রেখাটা 1,2 বিন্দুগামী, অবশ্যই 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 আমাদের নির্ণেয় লম্ব রেখাটা 1,2 বিন্দুগামী। তাহলে আমি কি করতে পারি? x এর জায়গায় বসাইতে পারি 1, y এর জায়গায় বসাইতে পারি 2, x এর জায়গায় বসাইতে পারি 1, y এর জায়গায় বসাইতে পারি 2, তাহলে c = -2 -√3। কেউ আবার এরকম মান দেখে ভয় পায়ও না, c এর এইরকম মান দেখে ভয় পায়ও না। ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্নই দেয়, যে প্রশ্নটা দেখে অনেকে ডাউটে পড়ে যাবে যে আসলেই কি এরকম আসতে পারে, বাট হইতেও পারে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এখন c এর মান এখানে বসাই দিব, c এর মান এইখানে বসাই দিব, তাইলে আমরা আমাদের লম্ব রেখাটার সমীকরণ পেয়ে যাব। √3x, এই √3টা তো শুধু 3 এর উপর, x এর উপর তো না, প্লাস y, c এর মান কত? c এর মান -2 -√3 = 0। এই যে এটা হচ্ছে আমাদের এই পার্ট, প্রথম পার্ট শেষ। তো এই ম্যাথটা করতে 1 মিনিট লাগবে, বড়জোর এতটুকু করতে 1 মিনিট লাগবে। 1,2 বিন্দু হতে এই রেখার উপর লম্ব অঙ্কন করা হলো। ভালো কথা, এই লম্বের সমীকরণ পেয়ে গেছি। এখন বলছে মূল বিন্দু থেকে এই লম্বের দূরত্ব, মূল বিন্দু থেকে 0,0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বাইর করতে হবে। মূল বিন্দু থেকে এই রেখার কি বাইর করতে হবে?
লম্ব দূরত্ব। তো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করা তো খুবই সোজা। নিচে রুট ওভার অফ এক্সের সহগ স্কয়ার, এক্সের সহগ হচ্ছে √3, এটাকে স্কয়ার করলে দিয়ে হয়ে যাবে শুধু 3, রুট ওভার কাটাকাটি হয়ে যাবে। ওয়াইয়ের সহগ হচ্ছে 1, এটাকে স্কয়ার করলে 1কে স্কয়ার করলে 1ই হবে। এবং উপরে এক্সের জায়গায় বসবে এই বিন্দুর ভুজ, ওয়াইয়ের জায়গায় বসবে বিন্দুর কোটি। দ্যাট মিনস এক্সের জায়গায় বসাবো 0, ওয়াইয়ের জায়গায় 0। তো এক্সের জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে 0, থাকবে শুধু এটুক, থাকবে শুধু এতটুক, -2 -√3। বুঝছো কত সোজা? এইটাই আমাদের অ্যান্সার। আমরা বের করবো কেমন? এখন নিচে কত হবে? এই অ্যান্সারটা তো বের করে দেই। উপরে কি আসবে? -2 -√3, আর নিচে হবে কত? √4 মানে 2, √4 মানে 2। এখন দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না। এই এটা তো দূরত্ব, মূল বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না। তো নেগেটিভ যেহেতু হইতে পারে না, ভিতর থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিলে হয়ে যাবে 2 + √3 ডিভাইড বাই 2। ভিতর থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, হয়ে যাবে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 2 + √3। এখন এই যে মডুলাসটা যখন তুলে দিব তখন নেগেটিভটা থাকবে না। মডুলাসটা যখন তুলে দিব, মডুলাসের ভিতর তো শুধু পজিটিভ নিতে হয়, তো অ্যান্সার হবে 2 + √3/2 একক। শেষ। তুমি এখানেও দিতে পারো অথবা 2 দিয়ে ভাগ করে দিতে পারো, 1 + √3/2 একক, যেখানে খুশি অ্যান্সার দেও। তুমি 2 দিয়ে ভাগ করে এখানে অ্যান্সার দিতে পারো 1 + √3/2, 1 + √3/2, অথবা জাস্ট সিম্পলি এখানে রাখলেও হবে। খালি মাইনাসটা বাদ দিয়ে দিবা, মাইনাসটা বাদ দিয়ে দিতে হবে, তাইলেই হবে। বলো তো ক্লিয়ার কিনা? বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আমি একটু পিছন থেকে কমেন্ট পড়ে আসি। আমার এই ফোনটা আজকে খুব প্রবলেম করতেছে, খুব প্রবলেম করতেছে। আমি পিছন থেকে একটু কমেন্ট পড়ে আসি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এই পোলাপাইন ক্লিয়ার? ফারিহা আফরা সুমাইয়া, ভেরি গুড সুমাইয়া, ভেরি গুড। সুমাইয়া তো প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকো। ভাইয়া মডুলাসের ভিতর ঋণাত্মক মান দিলে ধনাত্মক কেন হয়? এই বেটা, তুমি এতদিন ধরে এইসব এতদিন আইসা এইগুলা বলো, মডুলাসের মধ্যে ঋণাত্মক কেন হয়? এগুলা বাস্তব সংখ্যা পড়ো নাই? হেই বেটা, এতদিনে আইসা এইগুলো বলো, এই ক্লাসে এইগুলো দেখানো যাবে না। মডুলাসের ভিতর নেগেটিভ থাকলে কেন পজিটিভ হয়? এটা তো বাচ্চাকালের জিনিস, তাও আবার বাস্তব সংখ্যা অধ্যায়েও পড়ছো। এগুলো আরেকদিন বুঝাবো, এই ক্লাসে এইসব বোঝানো যাবে। ক্লিয়ার ফয়সাল আহমেদ, ভেরি গুড। আশফিক মো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। এই তোমার মডুলাসের উত্তর আরেকদিন দিব। তুমি বেটা এই ক্লাসে আইসা মডুলাসের ভিতর নেগেটিভ থাকলে পজিটিভ কেন হয় এতদিনে তুমি এইগুলা বলো আইসা। মডুলাসের সূত্রটা জানলেই তো এটা বোঝা যায়। মডুলাসের ভিতর একটা ভ্যালু যখন গ্রেটার দেন 0 হয় তখন হয় a, লেস দেন 0 হইলে হয়ে যায় -a। এই যে মডুলাস অফ a, এটা ইকুয়ালস টু a যখন a গ্রেটার দেন 0, এটা হলো -a যখন a লেস দেন 0। এটা হচ্ছে মডুলাসের সংজ্ঞা। তো তুমি যখন মডুলাস অফ -2 নিবা, উত্তর কি? -a। এই যে সূত্রের মাইনাস, আর এখানে a এর ভ্যালু -2, এই যে -2 দেখো, যখন লেস দেন 0, এই যে a এর ভ্যালু যখন লেস দেন 0 মানে লেস শূন্যের সাথে ছোট, তখন সূত্র হচ্ছে বা এটার সংজ্ঞা হচ্ছে -a। তো এই যে সূত্রের মাইনাস আর a এর ভ্যালু -2, -a +2, এর চাইতে বেশি এখন কিছু বুঝাইতে পারবো না। বলে মডুলাস বাস্তব সংখ্যা অধ্যায়ে পড়ো। ঠিক আছে, এটা মুসলাম। কত সোজা সোজা ম্যাথ আসে পরীক্ষায়। আমি সন্ধ্যা থেকে প্রশ্ন ব্যাগ নিয়ে খুঁজতেছিলাম কঠিন ম্যাথ, পাচ্ছিলাম না। অবশ্য আমার কাছে লেটেস্ট 2টা মডেল নাই, মানে আমার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা 16, 17 পর্যন্ত, মানে পরে তো আরো 2টা পরীক্ষা হয়েছে, 17, 18, 18, 19। তো আমার এই লেটেস্ট বইটা কিনা হয় না, আমি কাল পরশুর মধ্যে কিনে ফেলবো। শোনো, আমি যেই প্রশ্নগুলো খুঁজতেছি ওগুলো সব 16, 17 পর্যন্ত, মানে 18, 17, 18, 18, 19। পরের 2টা সাল, মানে একদম লেটেস্ট 2টা সালের প্রশ্ন আমার কাছে নাই। তো আমি আগামী এই উইকের মধ্যেই নতুন লেটেস্ট প্রশ্ন ব্যাংকটা নিয়ে আসবো, তাহলে ওই 2টাও দেখবো, ওই 2টাতে কঠিন কিছু আসছে কিনা। বাকি সবই সোজা, একদম 2000 সাল থেকে 2016, 17 পর্যন্ত কঠিন কিছু নাই। তো দেখি যদি কঠিন কিছু পরবর্তীতে পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। এখন চলো এইটা বলছে ABCD বর্গের, ABCD বর্গের A ও B এর স্থানাঙ্ক। ধরো আচ্ছা এখানেই আঁকাই, আচ্ছা বর্গ হয়েছে, আচ্ছা দেখতে বর্গই মনে হচ্ছে। A B C
ডি। কি বলছে? এ বি সি ডি বর্গের এ ও বি, আচ্ছা এ এর স্থানাঙ্ক দিয়ে আছে, বি এর স্থানাঙ্ক দিয়ে আছে, এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে এ এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,8, বি এর স্থানাঙ্ক 5,8। প্রশ্নে কি বলছে? ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা শুধু ডি এর স্থানাঙ্ক বের করতে হবে, একটু ভালো করে বোঝো। এ বি সি ডি একটা বর্গ, এই বর্গের কি দেয়া আছে? এই বর্গের দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, এটা রুয়েটে 0,607 আসছে, একটা হচ্ছে এ 0,0, এটা হচ্ছে বি 5,8। তোমাকে বলছে ডি এর স্থানাঙ্ক বাইর করো। আচ্ছা ভালো কথা, ডি এর স্থানাঙ্ক বাইর করার আমাদের টার্গেট কি? ডি এর স্থানাঙ্ক আমরা তখনই পাবো যখন আমরা এডি এবং সিডি এই দুইটা রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। কারণ এডি রেখা এবং সিডি রেখা এই দুইটার ছেদবিন্দু হচ্ছে ডি বিন্দু। আমরা দুইটা রেখার ছেদবিন্দু বের করা জানি, ডিরেক্ট ক্যালকুলেটরে এক্স ওয়াই সলভ করলে হয়। দুইটা রেখার সমীকরণ সলভ করলে যে বিন্দুটা হয় সেটাই হচ্ছে ওই দুইটা রেখার ছেদবিন্দু। তো তুমি অপনয়ন প্রতিস্থাপন করেও করতে পারো, আর ইঞ্জিনিয়ারিংয়ে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলতে পারো। আমি কি করব? আমার টার্গেট হচ্ছে এডি এবং সিডি। আমার টার্গেট কি আবার বুঝো, টার্গেট হচ্ছে এডি এবং সিডি রেখার সমীকরণ বের করা। এখন ভালো কথা, তাহলে এডি রেখা কেমনে বের করবে? দেখো আগে আমরা এবি রেখা বের করি, এবি, সবার আগে আমরা এবি রেখা বের করব, এবি রেখা। কারণ এ এর সমীকরণ দেয়া, বি এর সমীকরণ, সরি এ এর স্থানাঙ্কও দেয়া, বি এর স্থানাঙ্কও দেয়া। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এটা আগে লিখতেছি যেহেতু এটা সব জিরো। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1, y1 মাইনাস y2। এই যে x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে x মাইনাস 5 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু y মাইনাস 8 ডিভাইড বাই 8। গুণ করলে কি হয়ে যাবে? 8x মাইনাস 5 8 40, 5y মাইনাস 5 8 40, 40 40 কাটা 8x মাইনাস 5y ইকুয়ালস টু 0। দেখো এটা আমরা কিসের সমীকরণ পাইলাম? এ বি এর সমীকরণ পাইলাম। এ বি এর সমীকরণ আসছে 8x মাইনাস 5y ইকুয়ালস টু 0, 8x মাইনাস 5y ইকুয়ালস টু 0। এখন তুমি বলতে পারো এ বি রেখার পরে কি করব? মানে আমরা এখান থেকে এ বি রেখা যখন পায়ে যাব, এ বি রেখা যখন পায়ে যাব তখন আমরা এডি রেখার সমীকরণও পেয়ে যাব, বিসি রেখার সমীকরণও পেয়ে যাব। কিভাবে? যেহেতু এটা একটা বর্গক্ষেত্র তাহলে অবশ্যই সবগুলো কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এডি রেখাও এ বি এর উপর লম্ব, এডি রেখাও এ বি এর উপর লম্ব, আবার বিসি রেখাও এ বি এর উপর লম্ব। তাহলে এডি রেখা এবং বিসি রেখা উভয় যেহেতু এডি এর উপর লম্ব, তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে? দেখো তাইলে এডি রেখার সমীকরণ কি হবে? এডি রেখার সমীকরণ হবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়ালস টু 0। ধ্রুবক কিন্তু ধরতে হবে, ধ্রুবক কিন্তু ধরতে হবে। এক্স এর সহগ, এখানে ধ্রুবক 0, এখানে 0 নাও হইতে পারে। এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, সেম এটাতেও সেম। এটাতে কি হবে? বিসি। দুইটাই তো এ বি এর উপর লম্ব, তা দুইটাই আপাতত সমীকরণ সেম হবে। পরে কে এর মান আলাদা আসবে, পরে কে এর মান আলাদা আসবে। এখন কে এর মানগুলো কেমনে বের করব? দেখো এডি রেখা, এডি রেখা কোন বিন্দুগামী? এ বিন্দুগামী। এডি রেখা এ বিন্দুগামী, এডি রেখা কোন বিন্দুগামী? এ বিন্দুগামী। তাহলে অবশ্যই এ বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাতে পারি 0, ওয়াই এর জায়গায় 0, প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে এইখানেও কে এর মান কত হবে? 0ই হবে। দেখো এই সমীকরণে আমরা এ বিন্দুটা সিদ্ধ করাই দিব, কারণ এডি রেখা এ বিন্দুগামী, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0। তাহলে এখানে কে এর মান আসবে 0, কে এর মান আসবে 0, কে এর মান আসবে 0। তাহলে তুমি যদি কে এর মান 0 বসাই দাও তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? এই রেখাটার সমীকরণ হবে 5x প্লাস 8y, 5x প্লাস 8y ইকুয়ালস টু 0, 5x প্লাস 8y ইকুয়ালস টু 0। এটা শেষ, এডি শেষ। এখন একইভাবে বিসি, বিসি রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? বি বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাতে পারি বি বিন্দুর ভুজ, মানে এক্স এর জায়গায় 5, 5 5 25, 5 5 25 প্লাস ওয়াই এর জায়গায় বসাতে পারি 8 কোটি, 8 8 64 প্লাস কে ইকুয়ালস টু 0। তাইলে কে ইকুয়ালস টু কত হবে? 84 89, ডান পাশে গিয়ে -89, কে এর ভ্যালু আসবে -89। কে এর ভ্যালু কত আসবে? -89। তো কে এর ভ্যালু যদি এখন এখানে বসায় দেই
কে এর ভ্যালু এই যে ডান পাশে চলে গেলে এটা মাইনাস হয়ে যাবে, কে এর ভ্যালু এখানে বসাই দিই -89 = 0। দেখো এই যে দেখো আমরা এক ধাপ আগে গেছি। আমরা দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এডি রেখা বাইর করতে হবে, সিডি রেখা বাইর করতে হবে। তো আমরা এডি বাইর করে ফেলছি, বিসি বাইর করে ফেলছি, এখন সিডি বাইর করতে হবে। এখন সিডি বাইর করার জন্য আরেকটা কাহিনী করতে হবে। দেখো আচ্ছা এটা মুছলাম, এইটা মুছলাম, উপরে মুছতেছি, এইটা আপাতত লাগতেছে, হ্যাঁ এটাও লাগতেছে, এইটা আপাতত হ্যাঁ লাগতেছে। আচ্ছা দাঁড়াও আমি একটু সিরিয়াল লেগে লিখে রাখি, আমাদের আরো জায়গা দরকার। আচ্ছা জায়গা দরকার নাই, উপরে লিখে ফেলবো। দেখো আমি আপাতত এটা নিচে লিখি, এটা কি ছিল 8x - 5y, এটা ছিল এ বি। আচ্ছা মাঝখানে না নিচে লিখি, হ্যাঁ এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিসি, মাঝখানে লিখে রাখি এ বি, মাঝখানে এ বিটা লিখে রাখি। এ বিটা কি আসছিল, এ বিটা আসছিল 8x - 5y = 0। যারা একটু বুদ্ধিমান এবং যারা বেশি করে প্র্যাকটিস করছো, যারা বেশি করে প্র্যাকটিস করছো, তারা জাস্ট একটু রাফ ক্যালকুলেশন করে এই তিনটা ইকুয়েশন বের করে ফেলতে পারবা। পরীক্ষা কিন্তু খুব বেশি থাকে না রিটার্নের জায়গা, তুমি রাফ ক্যালকুলেশন করে অল্প জায়গার মধ্যে এই তিনটা ইকুয়েশন বের করে ফেলতে পারবা। তোমার ডিটেলস বের করে দেখানোর দরকার নাই। এখন ঘটনা কি, এখন সিডি এর সমীকরণ বাইর, সরি ডি বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে হলে, ডি বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে হলে অবশ্যই সিডি এর সমীকরণ লাগবে, সিডি এর সমীকরণ লাগবে, কারণ এডি এবং সিডি এই দুইটার ছেদবিন্দু হচ্ছে ডি। এখন সি বিন্দুর স্থানাঙ্ক ধরি আমরা, সিডি এর সমীকরণ যদি বের করতে চাই, সিডি এর সমীকরণ বের করতে চাইলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই সি বিন্দুর স্থানাঙ্কটাও লাগবে, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, তাই না? আমরা যদি কোনোভাবে আগে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাইলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এখন সি বিন্দুর স্থানাঙ্ক কেমনে হবে, দেখো আমরা যদি এসি যোগ করি, এসি কর্ণ যোগ করলাম, তো আমরা তো জানি যে একটা বর্গের কর্ণ কি করে, এই মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। টোটালটা ছিল 90 ডিগ্রি, এই দিকে হবে 45 ডিগ্রি, এই দিকে হবে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না এসি কর্ণ কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। এগুলো পরীক্ষায় কিন্তু তোমার ব্যাখ্যা সহ লেখার দরকার নাই, ভর্তি পরীক্ষায় ব্যাখ্যা সহ লিখতে হয় না। আমরা এটা বলতে পারি এসি কর্ণ কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। তার মানে কি, এই যে দুইটা রেখা এডি এবং এবি, কোন দুইটা, এডি এবং এবি, এই যে এই দুইটা রেখা এডি এবং এবি, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। এই এসি রেখাটা এডি এবং এবি এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এটা তো দেখেই বোঝা যায়, তো তুমি ডিরেক্ট লিখে ফেলবা। সুতরাং এসি এর সমীকরণ আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করার গত ক্লাসেই দেখে আসছি, 3.7 লাস্ট ক্লাসেই দেখে আসছি। দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কেমনে বের করে, প্রথম রেখা 5 যে কোনো একটা, মানে প্রথম রেখা যে কোনোটাই ধরলে হয়, প্রথম রেখা ডিভাইড বাই √(x² মানে 5 + 25 + 8 = 64 = প্লাস মাইনাস দ্বিতীয় রেখার সমীকরণ 8x - 5y ডিভাইড বাই √(x² 64 প্লাস y² -5 স্কোয়ার করে দিলে প্লাস 25। তাহলে এখানে এইখানে যা এখানেও তা কাটাকাটি, এখানে নিচে যা উপরেও এখানেও তাই, এখানে 25 + 64 যোগ করলে যা হবে, 64 + 25 যোগ করলে তাই হবে। তাহলে এখান থেকে কি আসবে, 5x + 8y = প্লাস মাইনাস 8x - 5y। এখন একবার পজিটিভ নিব, একবার নেগেটিভ নিব, একবার পজিটিভ নিব আরেকবার নেগেটিভ নিব, পজিটিভ নিব একবার, নেগেটিভ নিব একবার। যখন পজিটিভ নিব তখন অ্যান্সার কি আসবে, যখন পজিটিভ নিব তখন হবে 3x - 13y 13y = 0। আর যখন নেগেটিভ নিব তখন হবে 13x + 3y = 0 13x + 3y = 0। এই যে দেখো এখান থেকে একবার পজিটিভ নিব, পজিটিভ নিয়ে আসবে এই রেখাটা, নেগেটিভ নিয়ে আসবে এই রেখাটা, দুইটা সমীকরণ আসবে, এই দুইটা কিন্তু এসি এর সমীকরণ। এখন তুই বলতে পারো ভাই একটা রেখার সমীকরণ দুইটা কেমনে হয়, আসলে একটা রেখার সমীকরণ দুইটা না, এরকম বর্গ আসলে দুইটা হইতে পারে। কয়টা, দুইটা। একটা হইতে পারে এই দিকে, আরেকটা হইতে পারে এই দিকে এই যে এবি এই বাহুটা দিয়া তুমি বর্গ দুইটা আঁকতে পারবা, একটা এই দিকে আঁকতে পারবা
আরেকটা এই দিকে আঁকতে পারবা। ধরো এই দিকে একটা এসি আছে, এই দিকে আরেকটা এসি আছে, তো এই যে এইটা একটা সমীকরণ, এইটা আরেকটা সমীকরণ। তো আসলে এখানে কয়টা আসবে? এখানে দুইটা আসবে, বিন্দু হবে দুইটা, বিন্দু হবে দুইটা, বর্গ হবে দুইটা, একটা হবে ডান পাশে একটা বাম পাশে। এখন আমরা এতক্ষণ ধরে কি করলাম? আমরা এসি এর সমীকরণ বাই করলাম, এসি এর সমীকরণ। এখন আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে সি বিন্দু বাইর করা, আগে আগে সি বিন্দু বাইর করা। এখন সি বিন্দু কেমনে বের করব? সি বিন্দু বাইর করার বুদ্ধি হচ্ছে এসি এবং বিসি, এসি এবং বিসি এই দুইটার ছেদবিন্দুই হচ্ছে সি বিন্দু। তো এই যে এখানে দুইটা এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ কয়টা পাইছি? দুইটা পাইছি। এসি এর সমীকরণ এই দুইটাই হচ্ছে এসি এর সমীকরণ। তো এসি এবং বিসি, এসি এবং বিসি, এসি এবং বিসি এই দুইটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করবা। একবার নিবা এসি এইটা আর বিসি, সমাধান করলে একটা বিন্দু আসবে। আমি বলে দেই, এসি ধরো এসি এর প্রথম রেখা এবং বিসি এই দুটো সমাধান করবা, সি এর স্থানাঙ্ক আসবে। এগুলো ক্যালকুলেটর, এই তোমরা আবার ভাইবো না এত বড় মেথ, এগুলো ক্যালকুলেটর চাপলে কিচ্ছু করা লাগে না। সি এর একটা স্থানাঙ্ক আসবে 13,13, সরি 13, একটা আসবে 13,3। আরেকবার এই যে এসি এর আরেকটা সমীকরণ আছে না, এসি এর দ্বিতীয় সমীকরণ এবং বিসি, এটা যদি সমাধান করো সি এর আরেকটা স্থানাঙ্ক আসবে, আরেকটা স্থানাঙ্ক আসবে, সেটা হবে -3,13, -3,13। মানে সি বিন্দু আসলে দুইটা হইতে পারে, একটা হইতে পারে এই দিকে আরেকটা বামে, একটা ডানে একটা বামে। এখন আমরা কি করব? আমরা এইটা বের করে ফেললাম, এইটা বের করে ফেললাম। এখন কি করব? এখন কি করব? এখন কি করব? এই তোমরা কিন্তু শোনো, আসলে আমি এইগুলা কেন করতেছি, এখানে যদিও ডি চাইছে, শোনো তুমি অনেকে ভাবতে পারতা এই ম্যাথটা আসলে এখানে যেই প্রসেস অবলম্বন করে সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করছি না, তুমি যদি এইখানে এইটার সমদ্বিখণ্ডক বাইর করতা অলরেডি ডি পাওয়া যাইতা। উত্তর কিন্তু শেষ। মনে করো এই ম্যাথে যদি ডি না চাইয়া সি চাইতো, উত্তর শেষ। তুমি এই কাজটা এইখানে এই কোণে না করে, মানে এই যে কাজটা করলাম এই অ্যাঙ্গেলে না করে যদি তুমি এই অ্যাঙ্গেলে করতা, এই অ্যাঙ্গেলে করতা, তাহলে তো ওই যে ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাইতা, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাইতা। বাট না না, এখানে কি ডি বিন্দু আসতো? ডি বিন্দু আসতো কি? হ্যাঁ, ডি বিন্দু ওইভাবে পাওয়া যেতা। বাট আমরা দুইটাই দেখাইতেছি, মনে করো যে সি অথবা ডি, প্রশ্নে দুইটাই চাই, অনেক সময় দুইটাই চাই, সি বিন্দু এবং ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাই। তো আমরা দুইটাই কেমনে বের করবো সেটা দেখাচ্ছি। তো আমরা সি বিন্দু পেয়ে গেলাম। এখন একই প্রসেসে এইখানে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক বাইর করে তুমি ডি বিন্দু বাইর করতে পারো। বাট এখন আর ওইটা দরকার নাই, কারণ আরো সহজ বুদ্ধি আছে। একটা বিন্দু যখন পায়ে যাবা আর একটা বিন্দু বাইর করা কি আছে? শর্টকাটই তো আছে, শর্টকাটই আছে। কিন্তু আমরা শর্টকাট দিয়ে করবো না, শর্টকাট আছে এমসিকিউর জন্য, কিন্তু আমরা শর্টকাট দিয়ে করব না। আমরা কি করব না? শর্টকাট দিয়ে করব না, আমরা লং কাট দিয়ে করব। রিটার্নে শর্টকাট আমরা যাব না। এখন কি করব? আমরা লিখব সিডি রেখা, সিডি রেখা কার সমান্তরাল? সিডি রেখা এ বি এর সমান্তরাল, সিডি রেখা এ বি এর সমান্তরাল, সিডি রেখা এ বি রেখার সমান্তরাল। তাইলে সিডি রেখার সমীকরণ কি হবে? সিডি রেখার সমীকরণ হবে, সমান্তরাল রেখার সমীকরণ কিরকম হয়? এই যে এবি, এই যে এবি, এই যে এবি, সমান্তরাল রেখার সমীকরণ ax + by যেভাবে থাকে, এই সরি 8x - 5y যেভাবে আছে, 8x - 5y যেভাবে আছে হুবহু এইভাবে থাকবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই রেখাটা কোন বিন্দুগামী? সি বিন্দুগামী। এই রেখাটা কোন বিন্দুগামী? সি বিন্দুগামী। তুমি সি বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাই দিবা, তুমি সি বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাই দিবা, বসাই দিয়ে কে এর ভ্যালু দুইটা পাবা। একবার x এর জায়গায় বসাবা 13, y এর জায়গায় 3, আর একবার x এর জায়গায় -3, y এর জায়গায় 13। তো এখান থেকে কে এর ভ্যালু কয়টা আসবে? কে এর ভ্যালু দুইটা আসবে, একটা আসবে -89, একটা +89। একটা হবে কে এর ভ্যালু, একটা আসবে -89 আর একটা আসবে +89। তাহলে রেখার সমীকরণগুলো কি হবে? একটা হবে 8x - 5y -89 = 0, আর একটা হবে 8x - 5y +89 = 0। এখন দেখো আমরা সিডি রেখার সমীকরণ, এই কেউ আবার ভাইবো না এত বড় ম্যাথ, ক্যালকুলেটর যদি থাকতো বা পরীক্ষায় যদি ক্যালকুলেটর থাকে, এইগুলা খালি ক্যালকুলেটর চাইবেই করে ফেলা যায়, তোমার কিছু লিখাও লাগবে না, তুমি ডিরেক্ট খালি সমীকরণগুলো লিখে দিতে পারবা, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর চাইবে সমীকরণ লিখে দিতে পারবা, খালি একটু বোঝো, জিনিসটা বোঝো। তাহলে আমরা কি পাইলাম? আমরা এটা কি পাইছি? সিডি এর সমীকরণ পাইছি, সিডি এর সমীকরণ। এই দুইটা কার সমীকরণ? এই দুইটা হচ্ছে সিডি এর সমীকরণ। এখন আমাদের কাজ শেষ, আমরা সিডি এর সমীকরণও পেয়ে গেছি,
আবার আমরা এডি এর সমীকরণও জানি। তাহলে এখন এডি এবং সিডি, এডি কই, এই যে এডি, এই যে এডি এবং সিডি, এডি এবং সিডি সমাধান করে, এবি এবং সিডি সমাধান করব। একবার নেব এবি এবং সিডি এর দুইটা, প্রথমে ধরো সিডি এর প্রথমটা এবং এডি সমাধান করলাম, তাইলে অ্যান্সার আসবে 8, ধরো একবার আসবে 8, আর একবার আসবে -8, আর একবার আসবে -8, এই যে অ্যান্সার। একবার আসবে 8, আর একবার আসবে -8, এডি এবং সিডি, এডি এবং সিডি এই দুইটা রেখার ছেদবিন্দুই হচ্ছে ডি বিন্দু। তাহলে আমরা এডি এর এবি এর সরি এই এডি কই, এই আচ্ছা সমাধান করব কোনটা, এডি আর সিডি, এই যে এডি, এটা এডি সমাধান করব এবং সাথে সিডি, প্রথমে সিডি এর প্রথমটা নিলাম একটা বিন্দু আসবে, তারপরে দ্বিতীয়টা নিলাম আরেকটা বিন্দু আসবে, তাহলে লিখে দিবা ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 8, অথবা -8, দুইটা। বলো বুঝছো কিনা? এই কেউ ভয় পায়ও না, এই সমস্ত ম্যাথ করতে হবে, এই সমস্ত ম্যাথ পারতে হবে। এই আমি পিছনে আসছি তোমাদের কমেন্ট পড়ার জন্য। কে কি কমেন্ট করতেছো? ম্যাথের ইন্সপিরেশন অলওয়েজ অভি ভাইয়া। ওরে বাবা রে বাবা, এত সম্মান। শোয়েব আলম উচ্ছ্বাস, হ্যাঁ আমি ম্যাথ পারি না তেমন। এই উচ্ছ্বাস তুই ক্লাস করতেছিস? আরে বেটা তুই তো যারা ফিজিক্স ভালো পড়ায় ওরা ম্যাথেরও বস। এলা মিথ্যা কথা, এই যে উচ্ছ্বাস এসে না মিথ্যা কথা বলতেছে। যারা ফিজিক্স এত ভালো পড়ায়, এত জোস পড়ায় ভাই, ওরা এক একজন সেই পশ মানুষ, এদের কাছে ম্যাথ কোনো বিষয়ই না। ফিজিক্স যারা ভালো পড়ায় ওদের কাছে ম্যাথ কোনো বিষয় না ভাই। এই সবাই বলো বুঝছো কিনা, জোরসে বলো সবাই জোরসে বলো বুঝছো কিনা। এই ম্যাথটা একটু বড় হইতে পারে, কিন্তু তুমি যদি বোঝো তোমার কাছে কঠিন লাগবে না। এই বুঝছো নাকি? পোলাপান কমেন্ট করো বুঝছো কিনা, একটু শুনি তোমাদের মুখের কথা, একটু শুনে যাই। বুঝছি ভাই। আর এই যে উচ্ছ্বাস বুঝে গেছে, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে। তাহলে চলো পরেরটাতে যাই। আর দুইটা ম্যাথ বাকি। আসলে যে ম্যাথগুলা করাইতেছি এগুলা রেগুলার ক্লাসেই সবগুলা করাই ফেলছি, তাও করাই। এই বুয়েট চুয়েটের নাম দেখলে তোমরা মনে করো এগুলা কঠিন ম্যাথ, আসলে যে এগুলা কঠিন না, এই জিনিসগুলা জানাই রাখার জন্য এই ক্লাসগুলো নেয়া। বাট সরল রেখার প্রশ্ন ব্যাংক তোমরা যদি এখন সলভ করো, আমার এই 13টা ক্লাস করার পরে বড় জোর 100টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ বাইর হইতে পারে যে আহামরি কঠিন কিছু। মাঝে মধ্যে কিছু ম্যাথ, হ্যাঁ আসলে মাঝে মধ্যে এরকম কিছু ম্যাথ দিয়ে দেয়, এগুলো পারা সম্ভব না, খুবই কঠিন টাইপ কিছু দিয়ে দেয়, ওই রকম আসলে আচ্ছা অন্য কথা, কিন্তু 99% টাইপ তুমি নিজেই পারবা। এখন কি বলছে, এই যে দেখো এটা বুয়েটে আসছে, এটা তো আমি এমসিকিউ ক্লাসেও দেখাইছি, এই ম্যাথ তো আমি এমসিকিউ ক্লাসেও দেখাইছি, এত সোজা। তোমাকে বলছে তিনটা বিন্দু দিছে, 1, 2, 3টা বিন্দু, 1, 2, 4, 4, 2, 8, যথাক্রমে এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু। একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি, একটা ত্রিভুজ উপর থেকে ধরি সুন্দর দেখা যাবে, একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি। তোমাকে বলা আছে এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে একটা 1, 2, ধরো একটা হচ্ছে 1, 2, আর একটা মধ্যবিন্দু হচ্ছে 4, 4, আর একটা মধ্যবিন্দু 2, 8। তোমাকে বলছে এবিসি একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দুগুলো হচ্ছে 1, 2, 4, 4, 2, 8। ধরলাম এদের নাম হচ্ছে ডি ই এফ। এখন তোমাকে কি বের করতে বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা আমি রেগুলার ক্লাসে দেখাইছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এই তোমরা 9, 10-এ এই উপপাদ্য পড়ে আসছো, আমি ক্লাসেও দেখাইছি যে একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ হয়, ত্রিভুজ ডিইএফ, মেইন ত্রিভুজটা তার কয় গুণ, 4 গুণ। এই যে দেখো এখানে কয়টা ত্রিভুজ হয়েছে, 1, 2, 3, 4টা, তার মানে এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে এই যে মধ্যবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা হয়েছে সেই ক্ষেত্রফলের কয় গুণ, 4 গুণ। 9, 10-এ এরকম একটা উপপাদ্যই ছিল যে প্রমাণ করো যে একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলা 3টা বাহুর মধ্যবিন্দু ডিইএফ হইলে ত্রিভুজ এবিসি সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ। তাহলে আমরা করবো কি, সিম্পলি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করবো, তারপর ওটাকে সাইড দিয়ে গুণ করে দিব। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি হবে, হাফ।
ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হবে কি হবে, তুমি নির্ণায়ক দিয়ে করো অথবা ওই যে 9 10 সূত্র দিয়ে করো, যেইভাবে খুশি। ধরো তুমি 9 10 সূত্র দিয়ে করবা 1 2, এই বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসি 1 2 4 4 2 8, আবার এই বিন্দু 1 2 শেষ। এটা সলভ করলে আসবে 8 বর্গ একক। 8, এটা উত্তর মুখস্থ 8 বর্গ একক, এটা উত্তর মুখস্থ কত 8 বর্গ একক। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে বলবে হাফ, নির্ণায়ক দিয়েও করতে পারো 9 10 সূত্র দিয়েও করতে পারো, যে কোনো একটা বিন্দু থেকে লেখা শুরু করবা 1 2 4 4 2 8 1 2, 8 বর্গ একক। তাইলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, 4 × 8 সমান 4 8 32 বর্গ একক। এটা বইটা একবার রিটেনে আসছে 2001-2 রিটেনে আসছে, এটা কিন্তু এমসিকিউতে আসে নাই, রিটেনে আসছে। তো তুমি 10টা নাম্বার পাওয়া যাচ্ছ, দেখো অবস্থা। এই যে একটা বড় ম্যাথ করলাম, এখন দেখো একটা কত সহজ ম্যাথ, 4 8 32, এইটাতে সমস্যা হওয়ার কোনো সুযোগই নাই, ইনফ্যাক্ট আমি এই যে এমসিকিউগুলো আছে এইগুলাও দেখাইছি যে এই 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে কিভাবে শীর্ষবিন্দুগুলো বের করতে হয়, এটাও দেখাইছি। কাছের 2টা বিন্দুর বুজ যোগ দূরেরটা বিয়োগ, কাছের 2টা বিন্দুর কোটি যোগ দূরেরটা বিয়োগ, এটা এমসিকিউ ক্লাসে দেখাইছি, এখন আর বলবো না। আর এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগই নাই, আমি এগুলো কমেন্ট পড়বো না, এই ম্যাথের কমেন্ট পড়বো না। আমাদের আরও 2টা ম্যাথ করতে হবে, এখানে একটা লিখে রাখছি, তারপরে আরও একটা ম্যাথ করাবো, ওটার প্রশ্ন আগে থেকে লিখে রাখি নাই। এইগুলা শেষ করে আরও একটা ম্যাথ করাবো যেটার প্রশ্ন লিখে রাখি নাই। তো এখন দেখো এই যে এই ম্যাথটা কতবার আসছে অবস্থা দেখো, বুয়েটে আসছে 0607, কুয়েটেও আসছে 0607, কুয়েটে আবার এটা রিপিট হয়েছে, 13-14, আবার সেম ম্যাথ চুয়েটেও আসছে 13-14, দেখো মিলায় আসছে। বুয়েটে 0607, কুয়েটেও 0607, চুয়েটেও 13-14, কুয়েটেও 13-14। দেখো এরা গপ্প আলাপ করে মানে মিলমিশ করে পরীক্ষায় দিছে, ওনারা আগে চিন্তা ভাবনা করে রাখছে যে আমরা এগুলো দিব, চলো কমন ম্যাথ দেই, কমন ম্যাথ ওনারা মিলমিশ করে চিন্তা ভাবনা করে দিছে। ওকে ফাইন। এখন দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 2টা রেখা 3x + 4y = 11, 12x - 5y = 2, রেখা দ্বয়ের অন্তর্ভুক্তি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। জাস্ট গত ক্লাসে 2টা সরলরেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক সব বাইর করা শিখেছি, হুবহু এরকম কতগুলা করাইছি। তোমাকে সূক্ষ্মকোণ বলুক স্থূলকোণ বলুক, পরীক্ষা আমি এখানে শুধু সূক্ষ্মকোণটা লিখছি। অ্যাডমিশন টেস্টে কোশ্চেন ব্যাংক তুমি খুলো, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্ম স্থূল কতবার যে আসছে এরকম ম্যাথ, অথচ কত সহজ। দেখো 2টা সরলরেখাকে আগে আমরা সুন্দর ফর্মেটে লিখবো, সাজাবো 3x + 4y, সব কিছুকে বামে আনবো, সব কিছুকে বামে এনে ডান পাশে কি দিব 0, সব কিছুকে বামে এনে ডান পাশে 0 দিব। এখন এই 2টা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি, প্রথম রেখা 3x + 4y - 11 ডিভাইড বাই √x এর শক স্কয়ার মানে 9, y এর শক স্কয়ার মানে 4 স্কয়ার, 3 স্কয়ার + 4 স্কয়ার মানে 16 ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় রেখার সমীকরণ 12x - 5y - 2 নিচে √x এর শক স্কয়ার 12 স্কয়ার মানে 144 প্লাস y এর শক স্কয়ার, y এর শক হচ্ছে -5, -5 কে স্কয়ার করে দিলে +25 হয়ে যাবে। এখন কথা কি, কথা হচ্ছে এখানে যে 2টা সমদ্বিখণ্ডক আসবে প্লাস মাইনাস নিলে, একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমি বুঝবো কেমন, আমার তো 2টা দরকার নাই, পরীক্ষায় 2টা চাইও না, শুধু একটা চাই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমরা কেমনে বের করবো, গত ক্লাসে দেখাইছি a1 a2 + b1 b2 বের করতে হবে। a1 a2 + b1 b2, a1 a2 হচ্ছে x এর শক 2টার গুণফল 3 12 36, 3 12 36, b1 b2 হচ্ছে y এর শক 2টার গুণফল -4 5 20, 3 12 36, এখানে -5 4, -4 পাশে 20 কত 16, 16 > 0, আমি বলছিলাম যে a1 a2 + b1 b2 যদি > 0 হয় তাহলে পজিটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, পজিটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমাদের কি চাইছে, সূক্ষ্মকোণ চাইছে, আমাদেরকে কি চাইছে, নেগেটিভ চাইছে। তাহলে আমরা লিখবো এখানে, তোমরা যেটা লিখবা a1 + a2 > b1 > 0, তাহলে নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। নেগেটিভ নিয়ে নিব, শেষ 3x + 4y - 11 এনে √25 মানে 5, কি নিব মাইনাস নিব, নেগেটিভ নিব, নেগেটিভ নিলে
সূক্ষ্মকোণ পাওয়া যাবে, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণ পাওয়া যাবে -5/-2, নিচে এনে 169, 169কে রুট করলে 13, 169কে রুট করলে 13। এখন আর গুণন করে দেও, 3 13 39x প্লাস 4 13 52 y মাইনাস 13 11 143 ইকুয়ালস টু, ডান পাশে মুছে দেই, ডান পাশে মুছে দিলাম, মাইনাস 5 12 60x মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25y মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10। এটা এইদিকে নিয়ে আসো, এটা এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে কত 99x, আর এইদিকে এটা মাইনাস হয়ে যাবে 52 থেকে 25 গেলে প্লাস 27y, 143 সাথে এটা বিয়োগ করে দিলে মাইনাস 153 ইকুয়ালস টু 0, মাইনাস 153 ইকুয়ালস টু 0। 99x প্লাস 27y, 99x প্লাস 27y প্লাস 53, এটা তো ভাগ যায়, কত দিয়ে ভাগ যায়, এটা কত দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, এইটা 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ করে দাও, এখানে উত্তর দিলে হবে, এখানে অ্যান্সার দিলে হবে, কোনো সমস্যা নাই। 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 9 দিয়ে ভাগ করে দিলে হবে 11x প্লাস 3 নং 27 3y, মানে এটা 9 দিয়ে ভাগ করলে কত, এটা 9 দিয়ে ভাগ করলে হবে 17, 9 দিয়ে ভাগ করলে -17 ইকুয়ালস টু 0। এটা কি মিলছে? দাঁড়াও আমি চেক করতেছি, এটা অ্যান্সার মিলছে কিনা চেক করতেছি। 11x প্লাস 3y, 11x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0। হ্যাঁ রাইট, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। দেখো কত সোজা, এরকম একটা ম্যাথ 4 বার আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, এবং সেম ম্যাথ আরো সূক্ষ্মকোণের বের করো, স্থূলকোণের বের করো, তুমি যদি কোশ্চেন ব্যাংক বাইর করো পাগল হয়ে যাবা, এই কোশ্চেন দেখতে দেখতে পাগল হয়ে যাবা, পাগল হয়ে যাবা। আমরা আরো একটা ম্যাথ করাবো আজকে, আমরা আজকে আরো একটা ম্যাথ করাবো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, এই পোলাপান কই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা আজকে আরো একটা ম্যাথ করব, আমরা আজকের ক্লাসে আরো একটা ম্যাথ সমাধান করব। তোমরা কি বুঝতে পারিচ্ছ নাকি প্রবলেম হইতেছে, নাকি প্রবলেম হইতেছে? এই পরের ম্যাথটা হুবহু সেমই, পরে যে ম্যাথটা করব হুবহু সেমই, এই পরে যে ম্যাথটা করাবো এই ম্যাথটা গত ক্লাসেই পড়াইছি। ওই যে দুইটা রেখা তোমাকে বলছে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদিক খণ্ডক সমূহ ওয়াই অক্ষকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং পি কিউ এর সমীকরণ। এটা গত ক্লাসেই করেছি হুবহু। দেখো এটা কতবার আসছে, এটা 3 বার আসছে, 3 বার। গতকালকের ক্লাসে যে সরি 13 নম্বর লেখার যে ম্যাথটা করাইলাম, দুইটা রেখার সমীকরণ দেয়া তোমাকে বলছে এই রেখা দুইটার মধ্যবর্তী সমদ্বিখণ্ডক দ্বয়, তুমি আগে দুইটা সমদ্বিখণ্ডক বাইর করবা, একবার প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা। বলছে ওয়াই অক্ষকে যথাক্রমে পি বিন্দু এবং কিউ বিন্দুতে ছেদ করে তুমি পি বিন্দু স্থানাঙ্ক বাইর করবা, কিউ বিন্দু স্থানাঙ্ক কেমনে, ওই যে অক্ষদ্বয়কে ছেদ করে এরকম রেখার সমীকরণ বানাইয়া তারপরে পি কিউ এর সমীকরণ এবং পি কিউ এর দৈর্ঘ্য, পি বিন্দু স্থানাঙ্ক পাই গেছো, কিউ বিন্দু স্থানাঙ্ক পাই গেছো, পি কিউ এর দৈর্ঘ্য বের করবা। গত ক্লাসে দেখাইছি হুবহু ম্যাথ, এটা আজকে আর করবো না। আজকে ভাবছিলাম এটা আরেকটা ম্যাথ করাবো, এটা হুবহু গত ক্লাসের ম্যাথ, হুবহু গত ক্লাসের ম্যাথ, হুবহু গত ক্লাসের ম্যাথ। বলো সবার ক্লিয়ার কিনা, বলো সবার ক্লিয়ার কিনা, কি অবস্থা, ক্লিয়ার কিনা বলো বলো বলো, কি অবস্থা কি অবস্থা? সেরা ভাইয়া আসফিকা মৌ, ধন্যবাদ 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 ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। খাওয়া দাওয়া করতে হবে এখন, হ্যাঁ রাকিব রাইট, আমারও খিদা লেগে গেছে, ওই ম্যাথটা করে দিব ভাবছিলাম, বাট এখন দেখি মানে ওইটা একটা আলাদা টাইপ, হুবহু ওই ম্যাথটা মানে গতকাল ক্লাসে যে ম্যাথটা করাইছি হুবহু সেম ম্যাথ, হুবহু সেম, এটা আর না করাই। সবাই কি মনে করতেছো বুয়েটে কি বুয়েট রুয়েট চুয়েট করে কি চান্স পাওয়া পসিবল? বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে কি চান্স পাওয়া পসিবল? এইগুলাই পরীক্ষায় আসে। আর আমি তো কঠিন কিছু পড়াই না ভাই। জুমে সলভ ক্লাস কখন নেবেন? জুমে সলভ ক্লাসের লিঙ্ক আমি বলে দিব, মানে পরীক্ষাটা আমি কিছুদিন পরে নিব। আমি তো বলছিলাম শুক্রবারে পরীক্ষা নিব, বাট পরীক্ষা পিছিয়ে দিব, কারণ অনেকে পরে এনরোল করছে, তো অনেকে রেকর্ডেড ক্লাস দেখতেছে, এখনো সবার সরলরেখা শেষ হয় নাই। তো পরীক্ষা মেবি আগামী সপ্তাহের রবি অথবা সোমবারে হবে, আর সলভ ক্লাসটা বৃহস্পতি অথবা শুক্র, বৃহস্পতি অথবা শুক্র, আর বৃহস্পতিবার তো বৃত্ত শুরু হবে, তাহলে সলভ ক্লাস শুক্রবার দিয়ে দিব। আর কার কি কমেন্ট, কার কি কমেন্ট, ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা? এই চান্স পাওয়া যাবে যাবে যাবে, চান্স পাওয়া যাবে, এগুলো পারা যাবে? এই পোলাপান কেউ কমেন্টই করে না, নাকি আমি কমেন্ট দেখতে পারতেছি না? কে কি কমেন্ট করে আগে দেখি একটু। পারা যাবে,
একটু কমেন্ট করো, আমি কয়েকটা কমেন্ট পড়ে যাই, চলে যাব। ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ, দ্য ক্লাস হ্যাজ এন্ডেড। কার কি কমেন্ট? কোনো কমেন্ট নাই। কি বলা মানে এটা কি কঠিন লাগছে নাকি? কেউ কমেন্ট করতেছে না। আমি বলতেছি সহজ সহজ, ওরা একদম চুপ করে আছে, কিছু বলে না। ওকে ফাইন ভাইয়া, লাইভটা রাখেন, 3 জন হলেই 16 কে সেলিব্রেশন হয়ে যাক। কি 16,000 হয়ে যাচ্ছে মেম্বার? গ্রুপে কি 16,000 মেম্বার হয়ে যাচ্ছে? আর 3 জন হইলেই 16,000 হয়ে যাবে। আরে সেরা, সবাই দ্রুত ইনভাইট দাও বেশি করে। যারা জানো না তাদেরকে বলি, আমাদের গ্রুপে কিন্তু ইনভাইট কন্টেস্ট চলতেছে এবং ইনভাইট কন্টেস্ট আগামীকাল রাত 12টা পর্যন্ত চলবে। আগামীকাল রাত 12টা পর্যন্ত যদি যারা গ্রুপে ইনভাইট দিবে, যারা সবচেয়ে বেশি ইনভাইট দিবে তাদের মধ্যে 20 জনকে পুরস্কৃত করা হবে। ইনভাইট কন্টেস্টের লিঙ্ক একটু খুঁজলেই পাবা। আচ্ছা এখানে আমি দেই নাই, যদিও এই ভিডিওর ক্যাপশনে দেওয়া নাই, ইনভাইট কন্টেস্টের লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া আছে, একটু খুঁজলেই পাবা। সবাই ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, ইনভাইট দিয়ে স্ক্রিনশট পেজে ইনবক্স করবা। যারা সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা তাদের 20 জন পাবে পুরস্কার। ভাইয়া কোন বইগুলো কিনবো? অসীম স্যারের, কেতাব স্যারের, নাকি কি জানি অক্ষরপত্র? অক্ষরপত্র মানে তো অসীম স্যার। অসীম স্যার অথবা কেতাব স্যার, যে কোনো একটা কিনে পড়ো, দুইটাই ভালো। অসীম স্যার অথবা কেতাব। আজকে গান শুনান স্যার? এই পাবলিক গ্রুপে গান শোনানো যাবে? এটা তো পাবলিক গ্রুপে ক্লাস হইতেছে, প্রাইভেট গ্রুপে যেদিন ক্লাস হবে ওই দিন গান শোনাবো। পাবলিক গ্রুপে গান শোনালে মানুষজন এই স্ক্রিন রেকর্ড করে পচাই দিবে, এমনিতেই গানের গলা ভালো না। ভাই সেরা আব্দুর রহমান, অনেক ধন্যবাদ। আর মাত্র একজন সাবিকুন নাহার, আরে আর মাত্র একজন হইলে আমাদের গ্রুপে 16,000 মেম্বার হয়ে যাবে। আমরা আশা করতেছি খুব দ্রুত 20,000 হয়ে যাবে। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা। 20,000 হয়ে গেলে কিন্তু আমরা গ্রুপের টি শার্ট বানাবো। 20,000 মেম্বার সেলিব্রেশন করার সময় আমরা গ্রুপের টি শার্ট বানাবো এবং অনেক মানুষকে আমরা ফ্রি টি শার্ট দিব। অনেক মানুষকে ফ্রি টি শার্ট দিব। যারা আমাদের গ্রুপের রেসপন্স ভালো, গ্রুপের হয়ে ভালো ভালো কাজ করতেছো বা গ্রুপে হেল্প করতেছো, সবাই ফ্রি টি শার্ট পাবা। এবং যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা তারাও ফ্রি টি শার্ট পাবা। আর মাত্র একজন। এই একজন কি হইছে? আমার খিদে লাগিয়ে গেছে। একজন কি হইছে? আমার আমার আজকে ক্ষুধা লেগে গেছে, বেশি ক্ষুধা লেগে গেছে আজকে, বুঝলাম না। এমনিতে তো নর্মালি 12টার দিকে খাইলেও চলে, আজকে ক্ষুধা লেগে গেছে। গান শুনতে হলেও এনরোল করে ফেলো সবাই। হ্যাঁ কথা সত্য, যারা গান শুনতে চাও সবাই এনরোল করে ফেলো। গান শোনাবো, সবাইকে গান শোনাবো। ঠিক আছে ঠিক আছে, আমরা 16,000 মেম্বার আশা করি হয়ে গেছে অলরেডি। না হয়ে থাকলেও আমরা সেলিব্রেশন করব হয়তো, বাট আজকে না। আমরা 20,000 মেম্বার হোক, তারপরে একসাথে বড় সড়ো একটা মেগা সেলিব্রেশন করব। ঠিক আছে, বড় করে সেলিব্রেশন করব। আবার লাইভে এসে একদম অনেক প্রজাতির মিষ্টি খাওয়াবো। ওই দিন তো এক প্রজাতির মিষ্টি খাওয়াইছি। 20,000 মেম্বার হলে 10 প্রজাতির মিষ্টি, 10 জাতের মিষ্টি একটা একটা করে সবাইকে খাওয়াবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করতেছি। যারা যারা এখনো কনফিউশনে আসো যে ফার্স্ট পেপার প্লাটিনাম কোর্সে এনরোল করবা কিনা, দ্রুত এনরোল করে ফেলো। আমাদের সরল লেখা পড়ানো শেষ। বৃহস্পতিবার থেকে বৃত্ত শুরু হবে, তারপরে ম্যাট্রিক্সনায়ক, তারপরে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, একদম সকল টাইপ কভার করে পড়াবো। তোমার কাছে এই জীবনে আর এই অধ্যায়ের কোনো ম্যাথ কঠিন লাগার কোনো সুযোগই থাকবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টিল দেন, গুড বাই।